হ্যালো এভরিওয়ান, ভেরি ভেরি গুড ইভিনিং। প্রত্যেককে শুভ সন্ধ্যা। তো বেলুন মঠ রামকৃষ্ণ মিশনের সহযোগিতায় আমাদের একটা সম্পূর্ণ নতুন ক্লাস শুরু হচ্ছে, যে ক্লাসে আজকে আমরা স্ট্যাটিক জিকের উপর বিস্তারিত আজকে ইনফরমেশন আমরা পাবো। তো বিস্তারিত ইনফরমেশন দেওয়ার আগে তোমাদেরকে আমি পরিচয় করে দিই। আমি তোমাদের অমিত স্যার। আমি বেসিক্যালি তোমাদেরকে স্ট্যাটিক জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স আমি ক্লাসটা করিয়ে থাকি, এবং এই স্ট্যাটিক জিকে কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাসের উপরে আজকে আমরা বেসিক্যালি তোমরা এই যে আমাদের নতুন যে সম্পূর্ণ কোর্সটা শুরু হচ্ছে সেই কোর্সটার ব্যাপারে আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। তো স্টুডেন্টস, তোমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছ যে এই স্ক্রিনের মধ্যে যে ইনফরমেশনটা দেওয়া রয়েছে সেটা কিন্তু বেসিক্যালি স্পোর্টস অফ ইন্ডিয়া নিয়ে। তো স্পোর্টস অফ ইন্ডিয়া শুরু করার আগে তোমাদেরকে আমি বলে দিতে চাই যে আমি স্টুডেন্টস বেসিক্যালি যে জায়গাটা তোমাদেরকে ফোকাস করব সেটা হচ্ছে মেনলি কিন্তু আমাদের স্ট্যাটিক জিকের টপিক। তো স্ট্যাটিক জিকের মধ্যে আমাদের যে শুধুমাত্র যে স্পোর্টস অফ ইন্ডিয়া পড়বে তা কিন্তু নয়, তার সাথে সাথে আমাদের আরও কিছু ইনফরমেশনস থাকবে। যেমন তোমাদের থাকবে, এর সাথে সাথে তোমাদেরকে বলে রাখা দরকার সেটা হচ্ছে স্ট্যাটিক জিকের মধ্যে আমাদের স্পোর্টস তো খুবই গুরুত্বপূর্ণ জিনিস থাকবে। হচ্ছে আমাদের অ্যাওয়ার্ডস, তোমরা আশা করি প্রত্যেকেই অ্যাওয়ার্ডসের নাম শুনেছো। তো অ্যাওয়ার্ডস অ্যান্ড অনারটা খুবই গুরুত্বপূর্ণ জায়গা, যেখানে আমরা ন্যাশনাল, ইন্টারন্যাশনাল এই বিভিন্ন ক্ষেত্রে আমরা সমস্ত অ্যাওয়ার্ডসের ব্যাপারে জানবো, এবং যেগুলো আমাদের স্ট্যাটিক জিকের জন্য রয়েছে সেগুলো আমরা অবশ্যই পড়বো, যেগুলো আমাদের এক্সামসে আসতে পারে। তারপরে আমরা চলে যাব আজকে যে টপিকটা করছি স্পোর্টস। তো এই যে স্পোর্টস টপিকটা যেটা তোমাদের সঙ্গে করছি, তো স্পোর্টস তোমাদেরকে বেসিক্যালি আমি ফোকাস করবো স্পোর্টস অফ ইন্ডিয়ার উপরে, কারণ বেসিক্যালি আমাদের ইন্ডিয়ার উপরে ফোকাসটা থাকবে সব থেকে বেশি স্পোর্টসে। তারপরে আমরা বাকি কিছু বাইরে, যেমন ধরো অলিম্পিক্স রয়েছে, যেমন আমাদের আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ রয়েছে, আমাদের ফিফা ওয়ার্ল্ড কাপ রয়েছে, তার উপরেও কিন্তু আমরা মেনলি ফোকাস রাখবো। তো এইগুলো আমাদের অবশ্যই পড়তে হবে অ্যাকর্ডিং টু স্ট্র্যাটেজিকের উপরে, যেগুলো আমাদের রয়েছে। এছাড়া তারপরে আমাদের থাকবে তোমাদের জিকের মধ্যে বেসিক্যালি হচ্ছে আমাদের ন্যাশনাল পার্কস। তো ন্যাশনাল পার্কস আশা করি ইজ আ ভেরি ইম্পর্টেন্ট টপিক। তোমাদের জানোই প্রত্যেকে যে বিভিন্ন এক্সামসের জন্য ন্যাশনাল পার্কস যেমন আমাদের আসে, যেটাকে আমরা বাংলাতে বলে থাকি জাতীয় উদ্যান, তার সঙ্গে থাকবে ওয়াইল্ড লাইফ স্যাংচুরিজ, তার সঙ্গে থাকবে হচ্ছে বায়োস্ফিয়ার রিজার্ভার, এবং তার সঙ্গে থাকবে হচ্ছে টাইগার রিজার্ভ ফরেস্ট। তো এইগুলো কিন্তু আমাদের ন্যাশনাল পার্কের সঙ্গেই আমাদের চলবে, এবং তার সঙ্গে সঙ্গে আমরা আরও কিছু সম্পর্ক ইনফরমেশন পাবো, যেটা হচ্ছে আমাদের ভেরি ইম্পর্টেন্ট সুপারলেটিভস অফ ইন্ডিয়া। আবার বলছি সুপারলেটিভস অফ ইন্ডিয়া। তো সরি, তো সুপারলেটিভস অফ ইন্ডিয়া এটা আমাদের খুব ইম্পর্টেন্ট। তো এখানে বেসিক্যালি আমরা ইন্ডিয়ার উপর ফোকাসটা করবো, যে সেখানে আমরা যাকে আমরা হাইয়েস্ট, বিগেস্ট, লার্জেস্ট, লংগেস্ট এই ক্ষেত্রে বলে থাকি, সেগুলো আমাদের থাকবে সুপারলেটিভসের মধ্যে। তার সঙ্গে আমরা কিছু সুপারলেটিভ অফ ওয়ার্ল্ডও কিন্তু তার সঙ্গে পাবো, এবং তার সঙ্গে আমাদের থাকবে সম্পূর্ণ কিছু কারেন্ট অ্যাফেয়ার্স। যে কারেন্ট অ্যাফেয়ার্স যেটাকে আমরা সাম্প্রতিক ঘটনা বলে থাকি, তো সেইগুলো আমাদের কিন্তু জানতেই হবে। তো এইগুলো নিয়েই আমাদের বেসিক্যালি আমাদের টপিক, এবং তার সঙ্গে সঙ্গে আমি বেসিক্যালি তোমাদের কিন্তু যেটা গুরুত্বপূর্ণ টপিক সেই জায়গাটা সব থেকে বেশি জোর দিলাম, এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের আরও কিছু জিকে টপিক কিন্তু পড়তে হবে। এবং তার সঙ্গে তোমাদের আরেকটা জিকে টপিকের কথা উল্লেখ করে দিই, সেটা হচ্ছে কিন্তু ড্যান্স অফ ইন্ডিয়া। আবার বলছি, সেটা হচ্ছে ড্যান্স অফ ইন্ডিয়া। তো ড্যান্স অফ ইন্ডিয়া যেটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে, এই ড্যান্স অফ ইন্ডিয়া এটাকে আমরা দুটি ভাগে ভাগ করে থাকি। বেসিক্যালি এটা আমাদের ইন্ডিয়ান আর্ট অ্যান্ড কালচারের মধ্যে পড়ে। সেটা হচ্ছে একটাকে বলি আমরা ক্লাসিক্যাল ড্যান্স, আরেকটাকে বলি আমরা ফোক ড্যান্স। তো এটা আমাদের কিন্তু পড়তে হচ্ছে, এটা আমাদের থাকছে। তো আজকে স্টুডেন্টস চলো আমরা এই সব তো পড়বোই, তার সঙ্গে সঙ্গে আজ মূলত যে টপিকটা যে আলোচনা করব সেটা তোমরা প্রত্যেকেই আশা করি স্ক্রিনে দেখতেই পাচ্ছ, যেটা কিন্তু স্পোর্টস অফ ইন্ডিয়া। তো স্পোর্টস অফ ইন্ডিয়া শুরু করে গিয়ে আমাদের স্পোর্টসের ব্যাপারে একটু ডিটেলে জানতে হবে, যে স্পোর্টসের সঙ্গে কি রয়েছে। এবং আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস তোমাদেরকে বলে রাখি, আমরা সেটা করব প্রত্যেকটা টপিক করার সাথে সাথে আমাদের কিছু কারেন্ট, আমাদের কিছু মানে এমসিকিউ টাইপের কোশ্চেন্স থাকবে, সেইগুলোকেও কিন্তু আমরা একটু আলোচনা করে নেব, ঠিক আছে? তো চলো প্রথমে শুরু করি আমাদের একদম শুরু থেকে, যেখানে আমরা দেখতে পাচ্ছি হিস্ট্রি অফ স্পোর্টস অফ ইন্ডিয়া। এখান থেকে আমরা বেসিক্যালি স্টার্ট করি, ঠিক আছে? তো মেনলি আমরা স্পোর্টসের জায়গাটা মেনলি কোথা থেকে জানতে পারছি, বা কী কী স্পোর্টসের ব্যাপারে আমায় পড়তে হবে সেটা একটু তোমায় বলে দিই। তো এই যে হিস্ট্রি অফ স্পোর্টস, দেখো পেশোয়া বাজিরাও রিজেন আফটার দ্য 700 ইয়ার্স দ্য স্পোর্টস গট ওয়াইডলি পাবলিসিটি। মানে বেসিক্যালি আমরা পেশোয়া বাজিরাও যখন আমরা হিস্ট্রিটাকে যদি একটু দেখি, তাহলে দেখবো 700 ইয়ার্স আগে থেকে কিন্তু স্পোর্টসের কনসেপ্ট কিন্তু আমাদের ছিল, সেখানে আমাদের রাইটিং নাকি না মানস ও ক্লাস ইনক্লুডিং দ্য আর্চারি, যেটাকে আমরা বলে থাকি বর্তমানে, যে আর্চারির একটা প্রিভিয়াস নেম ছিল কি ধন্দবিজা বা ধনুর বিধবা, যেটাকে আমরা বলে থাকি। তো এটা আমাদের একটা রয়েছে ইম্পর্টেন্ট জায়গা। রয়েছে ডুয়েলস উইথ উইপন্স, যেটাকে আমরা আনকা বিধবা বলে থাকি, যেটা কিন্তু আমাদের স্পোর্টসের সঙ্গে রয়েছে। এবং রয়েছে তার সঙ্গে কি না বিজয়াফলি বিন্ধোবা। তো এই যে তিন ধরনের স্পোর্টস, যেটা একটা কি রয়েছে, একটা আমরা আর্চারি বলছি, আর্চারিকে আমরা কিন্তু কি বলছি না ধানুর বিধবা বলছি, যেটা আমরা বেসিক্যালি আমরা শুরু থেকে পেশা বাজিরার সময় আমরা পাই। রয়েছে আমাদের ডুয়েল উইপন্সের, মানে যখন উইপেন্সের সাহায্যে আমরা সেটাকে যখন করছি, সেটাকে আমরা আনকা বিনোবা বলছি, সেটা আমাদের এখানে রয়েছে। রয়েছে আমাদের কি গেম অফ
হর্স যখন আমরা হর্সকে আমরা ইন্ট্রোডিউস করাচ্ছি সে সময় রয়েছে কি না বিজয়ভাল্লি বিধবা, যেটা কিন্তু আমাদের এখানে রয়েছে। তো স্টুডেন্টস আশা করি তোমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছ যে এই জায়গাগুলো থেকে কিন্তু আমাদের মেনলি পরীক্ষার জন্য কিন্তু বিষয়গুলো আমাদের সব থেকে বেশি জানতে হবে, ঠিক আছে। এবং তার সঙ্গে সঙ্গে তোমরা দেখতে পাচ্ছ যে মুঘলস ওয়ার অ্যাভয়েড দ্য ফ্যান্স, দ্য গেম অলসো দ্য পোলো, অ্যান্ড পোলো ওয়াজ দ্য ইন্ডিয়া দ্য ব্রড দ্য গেম mean the become the popular mean the royalties. Not just the polo, the kings also the embarrass the wrestling of the boxers as a sport. One of the greatest personalities India, Swami Vivekananda, once said, "You will be never the heaven the through the football and then the through the sports study on Gita." তো স্টুডেন্টস আশা করি তোমরা প্রত্যেকেই বুঝতে পারছো যে কোন জায়গাটা থেকে আমাদের পরীক্ষায় পড়তে হতে পারে। ক্লিয়ার? তাহলে ব্যাপারটা বোঝা গেল। এক সেকেন্ড স্টুডেন্টস। ক্লাস হচ্ছে না। তো স্টুডেন্টস ব্যাপারটা বোঝা গেল। আমি এক্সট্রিমলি সরি স্টুডেন্টস, এইগুলো থেকে পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসতে পারে, এগুলো কিন্তু আমাদের অবশ্যই জানতে বা পড়তে হবে। ক্লিয়ার? তাহলে ব্যাপারটা বোঝা গেল, আন্ডারস্টুড একদম। তো এবার আমরা যে জায়গাটায় যাব, তো গীতার ব্যাপারে যেটা আমরা স্বামী বিবেকানন্দের নাম শুনেছি, কেন তোমরা প্রত্যেকেই জানো যে স্বামী বিবেকানন্দের যে বার্থ অ্যানিভার্সারি, আবার বলছি বার্থ অ্যানিভার্সারি যেটা আমরা সেলিব্রেট করি, তো এই বার্থ অ্যানিভার্সারিটা আমাদের একটু মাথায় রাখতে হবে। এটা কিন্তু আমরা সেলিব্রেট করি বার্থ অ্যানিভার্সারি প্রত্যেকবারে, সেটা হচ্ছে 12 জানুয়ারি। কবে সেলিব্রেট করি? তার নাম হচ্ছে 12 জানুয়ারি। তো এই যে 12 জানুয়ারি আমরা যে সেলিব্রেট করি সেটা হচ্ছে কি না ন্যাশনাল ইউথ ডে। কি সেলিব্রেট করে থাকি? সরি স্টুডেন্টস, তো লিখে রাখো, তার নাম হচ্ছে ন্যাশনাল ইউথ ডে, এটাকে কিন্তু আমরা সেলিব্রেট করে থাকি। তো এই জায়গাটা কিন্তু আমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, যেগুলো কিন্তু আমাদের জন্য ইম্পর্টেন্ট। এবং তার সাথে সাথে আমরা এটাও জেনে নেব যে যদি আমাদেরকে জিজ্ঞেস করা হয় যে আমরা ইন্টারন্যাশনাল ইউথ ডে, আবার বলছি ইন্টারন্যাশনাল ইউথ ডে আমরা কবে সেলিব্রেট করি, তো এটাও কিন্তু আমাদের পরীক্ষার জন্য আসতে পারে। সেটাও হচ্ছে কবে না, সেটা হচ্ছে কিন্তু 12 অগস্ট। তো স্টুডেন্টস এই জায়গাগুলো আমাদের অবশ্যই জানতে হবে, যেগুলো কিন্তু আমাদের পরীক্ষায় আসতে পারে। তাহলে স্টুডেন্টস ব্যাপারটা বোঝা গেল যে কোন জায়গাগুলো আমাদের ইম্পর্টেন্ট। এবং এই যে জায়গাটা যেটা দিয়েছিল আমাদের স্লোগানটা কে না, তার নাম স্বামী বিবেকানন্দ। তো স্টুডেন্টস এই জায়গাগুলো আমাদের একটু পড়তে হবে, যেগুলো স্পোর্টসের ব্যাপারে আমরা জানতে পারছি। ক্লিয়ার? তাহলে বিষয়গুলো তোমাদের বোঝা গেল। এবার আমরা চলে যাবো দেখো পরবর্তী ক্ষেত্রে, দ্য হিস্ট্রি অফ স্পোর্টস ইন ডিউরিং দ্য ব্রিটিশ এরা। দেখো ব্রিটিশ এরার সময় কিন্তু ধীরে ধীরে আমাদের কিন্তু স্পোর্টসের ক্ষেত্রে আর অনেক ডেভেলপমেন্ট হয়েছে, এবং সেই ডেভেলপমেন্ট হতে হতে কিন্তু আমরা ব্রিটিশ এরাতেও আমরা কিন্তু কি না বিভিন্ন রকমের কিন্তু ইনফরমেশন কিন্তু আমরা পেয়েছি, যেগুলো কিন্তু আমাদের এই ক্ষেত্রে অবশ্যই কাজে লাগবে। তো সেটা একটু কি আমরা একটা অবশ্যই জেনে নেবো। দেখো বলছে না, ইন 1721 AD the bunch of British sailors decided the play of game cricket on India western seaboard the Cambridge. The cricket became the first English sports ইন্ট্রোডিউসড ইন ইন্ডিয়া। তার মানে স্টুডেন্টস এটা আমাদের পেলাম যে ইংলিশ আমাদের কিন্তু প্রথম ইন্ডিয়াতে কি করেছিল না, স্পোর্টস মানে ক্রিকেটটাকে কি করেছিল, ইন্ট্রোডিউস করেছিল। কেন আমরা অনেকেই জানি এই ক্রিকেট গেমটা কিন্তু বেসিক্যালি কিন্তু মাথায় রাখতে হবে, এটা কিন্তু বেসিক্যালি আবার বলছি বেসিক্যালি কিন্তু এটা ইজ আ ভেরি ইম্পর্টেন্ট। যার কারণ ক্রিকেট আমাদের ইন্ডিয়ার কিন্তু কোনো ন্যাশনাল গেম নয়, ঠিক কথাই, কিন্তু ক্রিকেটকে আমরা কিন্তু অবশ্যই পড়ে থাকি। তো এই জায়গাগুলো আমাদের অবশ্যই ইম্পর্টেন্ট, আমরা বুঝতে পারছি। এবং তার সঙ্গে সঙ্গে তোমাদেরকে এটাও বলবো যে আবার Enlightened used the learn of cricket, the school before the independence era, and the grassroots advanced the replicate the turning the game into the regional now. And the game of polo transferred into the rule based of the from Manipur in the 19th century, and later the found the part of the Europe and the North America in 21st century. তাহলে স্টুডেন্টস এখান থেকে আমাদের আরেকটি ইনফরমেশন আমরা এখানে জানতে পারলাম, সেটা হচ্ছে কি না, যদি এই যে পোলো গেমটার কথা যেটা বলছি, দেখো এক এক করে আমরা ইন্ট্রোডাক্টসগুলো জেনে নিই। পোলো, তো পোলো গেমটা বেসিক্যালি আমরা কোথায় ইন্ট্রোডিউস হয়েছিল, যেটা ইন্ট্রোডিউস হয়েছিল মণিপুর থেকে স্টুডেন্টস। এটা ভেরি ইম্পর্টেন্ট গেম, এবং এই গেমটা আমাদের কিন্তু মেনলি টোটাল 4জন প্লেয়ার কিন্তু খেলে থাকে। কিন্তু যদি স্টুডেন্টস এই পোলোর আমরা আরেকটি ভার্সনকে দেখতে পাই, সেই ভার্সনটা কি, তার নাম হচ্ছে ওয়াটার পোলো। আবার বলছি ভার্সনটা হচ্ছে ওয়াটার পোলো। যে ওয়াটার পোলো ভার্সনে কিন্তু টোটাল আমাদের দুটো গেমিংসের মধ্যে মানে অ্যাকচুয়ালি আমাদের যে টিমটা তৈরি হয়, সে এক একটা টিমে মোট 7জন করে প্লেয়ার থাকে, এবং টোটাল 14জন প্লেয়ার কিন্তু খেলতে পারে। তো এইগুলো আমাদের একটু জানতে হচ্ছে। এবং তার সঙ্গে সঙ্গে আমরা জানবো, যেহেতু ক্রিকেট কথাটা এলো, তাহলে আমাদের এখান থেকে এই ইনফরমেশনটা খুবই গুরুত্বপূর্ণ আমার দেখাচ্ছে, যেটা আমাদের পড়তে হবে, সেটা হচ্ছে ক্রিকেট ওয়ার্ল্ড কাপের বিষয়। আবার বলছি ক্রিকেট ওয়ার্ল্ড কাপের বিষয়, কারণ তোমরা জানো 1975 সালে অর্থাৎ 1975-এ আমাদের প্রথম ক্রিকেট ওয়ার্ল্ড কাপ, অর্থাৎ এটা
ক্রিকেট ওয়ার্ল্ড কাপটা যেটা খেলা হয় সেটা কিন্তু বেসিক্যালি তখন কিন্তু এটা ক্রিকেট ওয়ার্ল্ড কাপের নামে এটা ছিল না, এটা বেসিক্যালি কি নামে ছিল স্টুডেন্টস, এটা পরীক্ষা আসতে পারে। তো সেটা ছিল বেসিক্যালি প্রুডেন্সিয়াল কাপ। আবার বলছি, লিখে রাখো, প্রুডেন্সিয়াল কাপ। তো প্রুডেন্সিয়াল কাপের নামেই কিন্তু এইটা ছিল, তার নাম হচ্ছে ক্রিকেট ওয়ার্ল্ড কাপ, যেটা 1975 সালে হয়েছিল। এবং এই 75 সালে দেখা যায় যে আমাদের ক্রিকেট ওয়ার্ল্ড কাপের প্রথম টিম অর্থাৎ ওয়েস্ট ইন্ডিজ কিন্তু এই জায়গায় কিন্তু হয়েছিল চ্যাম্পিয়ন। আবার বলছি, কে চ্যাম্পিয়ন হয়েছিল, তার নাম ওয়েস্ট ইন্ডিজ। তো স্টুডেন্টস আশা করি তোমরা বুঝতে পারলে। তো এখান থেকে পরীক্ষায় কিন্তু আমাদের প্রশ্নগুলো আসতে পারে। তাহলে স্টুডেন্টস এগুলো প্রত্যেকেই বুঝতে পারছো, ক্লিয়ার? এবং তার সঙ্গে সঙ্গে তোমাদেরকে এটাও বলবো, এই ক্রিকেট ওয়ার্ল্ড কাপ যে প্রুডেন্সিয়াল কাপ ছিল, এই ক্রিকেট ওয়ার্ল্ড কাপ বেসিক্যালি তোমরা জানো, যখন আমাদের ক্রিকেট কথাটা এলোই, তাহলে যে অর্গানাইজেশন এই ক্রিকেট ওয়ার্ল্ড কাপটাকে কিন্তু মেনলি কন্ট্রোল করে তার নাম হচ্ছে আইসিসি। যে আইসিসিকে বলি আমরা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল, তোমরা প্রত্যেকেই জানো। এবং এই ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল এস্টাবলিশমেন্ট বা ফর্মড যদি হয়, জিজ্ঞেস করা হয় কবে হয়েছিল, তাহলে সেটা হবে 1909 সালে হয়েছিল এস্টাবলিশমেন্ট। কত সালে? 1909 সালে। তো তোমরা যদি প্রত্যেকেই ব্যাপারটা বুঝতে পারো, প্লিজ অবশ্যই তোমরা কিন্তু আমাকে কমেন্ট করবে, কোয়ারি করবে, কারণ তোমাদের প্রত্যেকের কমেন্ট কোয়ারি আমার কাছে খুব জরুরি, কারণ আমি তোমাদের কমেন্ট আমি কিন্তু দেখছি বা পড়ছি বা পড়বো। ডেফিনেটলি তোমরা প্রত্যেকে কিন্তু আমাকে কমেন্ট করে বলো, ঠিক আছে? তাহলে বোঝা গেল, ক্লিয়ার? এবং স্টুডেন্টস এর হেডকোয়ার্টার যদি জিজ্ঞেস করা হয় আমাদের আইসিসির হেডকোয়ার্টার কোথায়, তাহলে আইসিসি হেডকোয়ার্টার এটা হচ্ছে কিন্তু দুবাইতে অবস্থিত। কোথায় অবস্থিত? না, দুবাইতে। তাহলে স্টুডেন্টস এই বিষয়গুলো থেকে কিন্তু পরীক্ষা আমাদের প্রশ্নগুলো কিন্তু করতে পারে, ক্লিয়ার? স্টুডেন্টস তোমরা বুঝতে পারছো তো? একটু প্লিজ কমেন্ট করবে যে যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় একটু বলো, ঠিক আছে? তাহলে এখান থেকে আমাদের একটি প্রশ্ন আসতে পারে যে এই যে ক্রিকেট ওয়ার্ল্ড কাপের কথা বলছি, তো এইটা কিন্তু স্টুডেন্টস মানে কি বলবো, যে আইসিসি ওয়ার্ল্ড কাপের কথা কিন্তু বলছি। কিন্তু যদি স্টুডেন্টস বলি আমরা, আমাদের কি বলা যেতে পারে, যে আমাদের যে মানে ক্রিকেটের ক্ষেত্রে আমাদের আরেকটি ভার্সন রয়েছে, যেমন আমরা 50 সেঞ্চুরিজ ওভারের ক্রিকেট যেমন আমরা দেখতে পাই যখন আমাদের খেলাটা প্রথম শুরু হয়েছিল, এবং তার সাথে সাথে আমরা আরেকটি দেখতে পাই, তার নাম হচ্ছে টেস্ট ক্রিকেট। তোমরা টেস্ট ক্রিকেটের নাম শুনেছো, যে টেস্ট ক্রিকেট আমাদের সব থেকে ওল্ডেস্ট যে ট্রফি, তার নাম কিন্তু হচ্ছে অ্যাশেজ ট্রফি। কি নাম? তার নাম হচ্ছে অ্যাশেজ ট্রফি, নিশ্চয়ই নাম শুনেছো। তো এই যে অ্যাশেজ ট্রফি স্টুডেন্টস, যেটা কিন্তু স্টুডেন্টস সব থেকে পুরনো, যেটা এখনো পর্যন্ত খেলা হয়ে থাকে, যেটা দুটো দেশের মধ্যে হয়, সেটা কোন কোন দেশ? না, একটি হচ্ছে তার নাম অস্ট্রেলিয়া, আবার বলছি একটি হচ্ছে অস্ট্রেলিয়া, এবং আরেকটি দেশ হচ্ছে তার নাম কি? ইংল্যান্ড। তো এটা কিন্তু পরীক্ষা আমাদের আসতে পারে, ওকে? তো এটা কিন্তু অবশ্যই পরীক্ষা আসবে, যেটা প্রথম টেস্ট ক্রিকেট কিন্তু স্টুডেন্টস আমাদের যে ইয়ারে হয়েছিল, সেটা কিন্তু 1876-এ। তাহলে স্টুডেন্টস ব্যাপারটা ক্লিয়ার, যে কোন কোন বিষয়গুলো থেকে কীভাবে পরীক্ষা এখান থেকে প্রশ্নগুলো আমাদের বেরিয়ে আসতে পারে, ওকে? তাহলে আমরা ধীরে ধীরে পরবর্তী ইনফরমেশনে যাই একদম। আর যদি তোমাদেরকে বলা হয় স্টুডেন্টস, এই টেস্ট ক্রিকেট যদি তোমরা কেউ জেনে থাকো, তো অবশ্যই কমেন্ট করে বলো যে টেস্ট ক্রিকেট ইজ আ ভেরি ইম্পর্টেন্ট টেস্ট ক্রিকেট, যেটা তোমরা জানো যে প্রথম ইন্ডিয়াতে কবে হয়েছিল। আমি দেখো তোমাদেরকে এটা কোশ্চেন করে রাখছি, তোমরা প্রত্যেকেই আমাকে কমেন্ট করে বলো যেটা ইন্ডিয়াতে কবে হয়েছিল, যেটা কিন্তু আমাদের কাছে পড়তে হবে, ক্লিয়ার? ওকে? তাহলে স্টুডেন্টস, তাহলে ক্রিকেট হিস্ট্রি অফ স্পোর্টস অফ ব্রিটিশ এরা, যেটাকে আমরা বেসিক্যালি ক্রিকেটটাকে তুলেছি, তাহলে বোঝা গেল, একদম ক্লিয়ার। তো চলে যাবো আমরা নেক্সট পরবর্তী গেমসের দিকে, চলো। এবার আমরা প্রথম যে গেমস, অর্থাৎ আমাদের যে বিশেষ করে স্পোর্টস অফ ইন্ডিয়ার মধ্যে যে সমস্ত ভ্যারাইটি গেমসগুলো আমরা পাই, যেগুলো মেনলি আমাদের ইন্ডিয়ার জন্য সব থেকে ইম্পর্টেন্ট মধ্যে রয়েছে, তার মধ্যে প্রথমটি রয়েছে, যেমন আমরা ক্রিকেট নিয়ে আলোচনা করলাম। এরপরে জানবো আমরা হচ্ছে কি না চেস, বা যেটাকে আমরা চতুরঙ্গ বলে থাকি। কি বলে থাকি? চেস বা চতুরঙ্গ। তো স্টুডেন্টস প্রত্যেকে ক্লিয়ার? বুঝে যাচ্ছি তো? আমার কথা তোমরা প্রত্যেকেই বুঝতে পারছো তো? চেস বা চতুরঙ্গের ব্যাপারটা যদি না বুঝতে পারো তাহলে কিন্তু বলবে, ঠিক আছে? ক্লিয়ার? তাহলে আমরা চলো দেখি চেস বা চতুরঙ্গের ব্যাপারটা একটু দেখে নেওয়া যাক। প্রথমে বলছে চতুরঙ্গ ইজ অ্যান ওল্ডেস্ট ইন্ডিয়ান টু প্লেয়ার বোর্ড গেম দ্যাট ইজ invented at least now 1500 years ago, and it is believed that the earliest preceded the game of chess. Okay, the Arabian adapted the game that daily is called the ki na, it is a very important tar naam hocche ki na Shahajatin Sudin Persia, which is the embraced by the European during the medieval period. After few modification now is called chess. তার মানে স্টুডেন্টস এটা বেসিক্যালি আমাদের চেস প্রথম দিকে ছিল, যেটা চেস না সেটা ছিল চতুরঙ্গ, যেটা কিন্তু বেসিক্যালি কিন্তু নাম ছিল কি সাসাদিন পার্সিয়া, এবং যেটা পরবর্তীকালে চেস নামে কিন্তু পরিবর্তন হয়েছে। তাহলে এটা আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে, ক্লিয়ার? একদম এটা ইজ আ ভেরি ইম্পর্টেন্ট জায়গা, এখান থেকে পরীক্ষা আমাদের ইনফরমেশন লাগতে পারে। এবং তার সঙ্গে সঙ্গে কি জানবো, ইট ইজ দেন নাও ইজ দ্য অ্যারাবিয়ান ইজ কল্ড দ্য গেম অফ দ্য কি না শাহতানাজ, and that is the chess spread the rest of the world involved from this today. Apart from the game of the chess, it also gave the world
another popular board games like the snake, ladder, suites and ludo. মানে আমরা প্রত্যেকে যেটা বুঝতে পারছি স্টুডেন্টস, যে চেস কিন্তু বেসিক্যালি কিন্তু বোর্ড গেমসের মধ্যে পড়ে, সেটা তোমরা প্রত্যেকেই জানো। এটা বোর্ড গেম, শুধু বোর্ড গেমসের মধ্যে চেস নয়, তোমরা জানো লুডো, ল্যাডার্স রয়েছে, সুইটস রয়েছে, এগুলো বোর্ড গেমসে পড়ে। তার মধ্যে বেশি পপুলার কিন্তু সেটা হচ্ছে চেস। ওকে, তো এবার বিষয়টা হচ্ছে এই যে চেস, এই চেস আমরা কী কী ইনফরমেশন এখান থেকে পাবো যেটা আমাদের এক্সামসের জন্য জরুরি, সেটা হচ্ছে কী কী এক্সাম, তো সেটা কিন্তু বলি বা ইনফরমেশন আমাদের আসতে হবে। তো প্রথমে যে চেস ইনফরমেশনে আসবো, যে চেস বেসিক্যালি কিন্তু ইন্ট্রোডিউস যদি বলা হয় কোথা থেকে হয়েছিল, তো ইন্ট্রোডিউসের কথা যদি বলি তাহলে সেটা মাথায় রাখবে, এটা হয়েছিল কিন্তু ইন্ডিয়া থেকে। চেস কি হয়েছিল, ইন্ট্রোডিউস, এটা মাথায় রাখতে হবে। ক্লিয়ার? এবং তার সঙ্গে সঙ্গে আমরা এটাও মাথায় রাখবো স্টুডেন্টস, যে চেস কিন্তু বেসিক্যালি যে অর্গানাইজেশন চেসটাকে মেনলি কন্ট্রোল করে, তো সেই অর্গানাইজেশনটার নাম হচ্ছে কিন্তু ফাইড, FIDE। তো এই যে ফাইড বা যেটাকে আমরা ফিডও বলতে পারি, যে ফিড, এটার কিন্তু সম্পূর্ণ নাম হচ্ছে ওয়ার্ল্ড চেস ফেডারেশন। আবার বলছি ওয়ার্ল্ড চেস ফেডারেশন, বা কিংবা আমরা এটাকে বলতে পারি কি না ইন্টারন্যাশনাল চেস ফেডারেশন স্টুডেন্টস। তো এটা আমাদের কাছে ইম্পর্টেন্ট জায়গা যেখান থেকে প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, এবার এই যে চেস বলতে গেলে যদি বলি আমাদের ইন্ডিয়ার ফার্স্ট যিনি গ্র্যান্ড মাস্টার, আবার বলছি ফার্স্ট যিনি গ্র্যান্ড মাস্টার তিনি কে ছিলেন, তার নাম হচ্ছে বিশ্বনাথন আনন্দ। আশা করি তোমরা প্রত্যেকেই নাম শুনেছো বিশ্বনাথন আনন্দ, যাকে কিন্তু আমরা ফার্স্ট কি বলে থাকি না, বলে থাকি গ্র্যান্ড মাস্টার অফ ইন্ডিয়া, যিনি আমাদের ভারতের সব থেকে বড় খেলার সম্মান বা ক্রীড়া সম্মান যাকে বলি আমরা রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার, যেটা বর্তমানে নাম চেঞ্জ হয়ে কি হয়েছে, নাম চেঞ্জ হয়েছে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন অ্যাওয়ার্ড। আমি আবার বলছি মেজর ধ্যানচাঁদ খেলরত্ন অ্যাওয়ার্ড, যেটা কিন্তু উনি পেয়েছেন। ওকে, তো এটা আমাদের মাথায় রাখতে হবে, মেজর ধ্যানচাঁদ খেলরত্ন অ্যাওয়ার্ড এটা কিন্তু কবে পেয়েছেন না, পেয়েছেন 1992-93 সালে, এটা মাথায় রাখবে। এবং তার সঙ্গে সঙ্গে চেসের ব্যাপারে আমরা এটাও আলোচনা করব, যেহেতু বিশ্বনাথন আনন্দ এলেন, এই বিশ্বনাথন আনন্দ কিন্তু বর্তমানে ডেপুটি প্রেসিডেন্ট। আমি আবার বলছি ইনি হচ্ছেন ডেপুটি প্রেসিডেন্ট, কিসের না, ডেপুটি প্রেসিডেন্ট হলো অফ ফাইড। ফাইড মানে হচ্ছে যেটা আমরা ওয়ার্ল্ড চেস ফেডারেশন কিংবা ইন্টারন্যাশনাল চেস ফেডারেশন বলে থাকছি। তো স্টুডেন্টস প্রত্যেকেই ক্লিয়ার, তো বুঝতেই পারলে এগুলো জায়গা থেকে প্রশ্ন কিন্তু আমাদের আসতে পারে, যেগুলো এক্সামসের জন্য অবশ্যই ইম্পর্টেন্ট। ওকে, এবার তার সাথে সাথে আমরা এটাও জেনে রাখবো স্টুডেন্টস, এই যে চেস অর্থাৎ এই যে ফাইট যার কথাটা বলছি, এই চেস এটা কিন্তু বেসিক্যালি ইজ এ ভেরি ইম্পর্টেন্ট। কোথায় না যদি জিজ্ঞেস করা হয় এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত, তো হেডকোয়ার্টার অবশ্যই যে আলোচনা করবো সেটা হচ্ছে লুসানে অবস্থিত হেডকোয়ার্টার। লুসানটা কোথায় বেসিক্যালি না, লুসানটা হচ্ছে সুইজারল্যান্ড। আবার বলছি লুসানটা কোথায় না, লুসানটা হচ্ছে সুইজারল্যান্ড, মাথায় রাখবে। এবং এটি এস্টাবলিশমেন্ট হয়েছিল 1924-এ। তাহলে স্টুডেন্টস অনেক কিছু ইনফরমেশন তোমরা পেলে, যেগুলো থেকে পরীক্ষায় কিন্তু আমাদের প্রশ্নগুলো আসতে পারে চেস বা চতুরঙ্গ থেকে। তাহলে ব্যাপারটা ক্লিয়ার, তাহলে আমরা পরবর্তী ইনফরমেশন দিকে আসতে পারি, অর্থাৎ নেক্সট গেমসের দিকে। চলো দেখে নিই নেক্সট গেম কি বলছে। এবার যে গেমসের কথায় আসছি সেটা হচ্ছে আমরা কি দেখতে পাচ্ছি, তার নাম হচ্ছে কবাডি। তোমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছ এই কবাডি কিন্তু স্টুডেন্টস একসময় আমাদের ইন্ডিয়ার খুব প্রচলিত গেম ছিল। শুধু তাই নয়, এখনও আমরা বলতে পারি এটা প্রচলিত গেম। তার কারণ আমাদের এখন বর্তমানে বিভিন্ন ক্ষেত্রে কবাডির ক্ষেত্রে প্রো কবাডি লিগ, আবার বলছি প্রো কবাডি লিগের কনসেপ্ট তোমরা নিশ্চয়ই নাম শুনেছ, যে প্রো কবাডি লিগটা কিন্তু আমাদের রিসেন্টলি স্টার্ট হয়েছিল স্টুডেন্টস। তো এটা কিন্তু আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এগুলো থেকে প্রশ্ন আমাদের আসতে পারে। ঠিক আছে, তাহলে ব্যাপারটা বোঝা গেল। এবার আমরা এই কবাডি থেকে কি কি জানতে পারবো চলো একবার দেখে নেওয়া যাক। তো তোমরা একটু পারলে যদি বুঝতে পারো তো প্লিজ একটু কমেন্ট করো, ঠিক আছে? তাহলে যদি তোমরা যত কমেন্ট করবে তত কিন্তু আমার জিনিসটা বোঝাতে সুবিধা হবে স্টুডেন্টস। ওকে, তো প্লিজ একটু বলবে ডেফিনেটলি। ওকে, তো দেখো এবার আমরা চলে আসবো পরবর্তী ক্ষেত্রে। এই কবাডির ক্ষেত্রে আমরা কি কি বিষয় জানতে পারি, বলছি দ্য নেশন ইজ অলসো ক্রিয়েটেড দ্য কন্ট্রিবিউটিং দ্য সিগনিফিক্যান্টলি when it comes on the field of sports. It is the incident that India world famous sports kabaddi was invented. Although their sports is exact origin remain disputed, the kabaddi is also developed by the Vedic India. তো স্টুডেন্টস এখান থেকে একটা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন আসতে পারে, যদি বলা হয় কবাডি কোত্থেকে ইন্ট্রোডিউস করা হয়েছিল, এটা ভেদিক ইন্ডিয়া থেকে করা হয়েছিল। এবং স্টুডেন্টস এটাও মাথায় রাখবে না, দিস গেম ইজ অলসো কল্ড রাইডার। কি বলা হয় না, এই গেমটাকে আমরা কিন্তু রাইডার হিসেবেও কিন্তু বলে থাকতে পারি। তো এটাও কিন্তু আমাদের পরীক্ষার জন্য অবশ্যই ইম্পর্টেন্ট। এবার বলছে while it the we believe that the sport is played formerly the Yavadas in ancient community, the রিসাইডিং অন দ্য ওয়েস্টার্ন ইন দ্য কান্ট্রি, যেটা কিন্তু স্পোর্টস শুরু হয়েছিল। এবং তার সঙ্গে সঙ্গে আরেকটি ইম্পর্টেন্ট জায়গা তোমাদেরকে বলবো, বলছে আ হিন্ট অফ দ্য প্রুফ দ্য প্রসুট দ্য মহাভারতা কন্টেন দ্য অ্যাকাউন্ট অফ দ্য অর্জুনা মেক দ্য স্নেক ইন টু দ্য হস্টাইল
টেক দ্য এলিমেন্টস দ্য দ্যাট ইজ মাচ লাইক আ কাবাডি গেম প্লে। তার মানে স্টুডেন্টস আমরা এই কাবাডি গেমটা এটা যে শুধুমাত্র অ্যানশিয়েন্ট গেম বলবো তা নয়, এটা কিন্তু আমরা মহাভারতের ক্ষেত্রেও আমরা কিন্তু এই গেমটা দেখতে পেয়েছি। ঠিক আছে, একদম ক্লিয়ার। এবং এই কাবাডি গেমটা যদি জিজ্ঞেস করা হয়, বেসিক্যালি কিন্তু কাবাডি গেম আমাদের কিন্তু অলিম্পিকে একটা টাইম ছিল। আমি বলছি কোন অলিম্পিকে ছিল, প্রশ্ন আসতে পারে। তাহলে যদি কাবাডির ব্যাপারে বলি, তাহলে অলিম্পিকে কিন্তু লাস্ট একটা টাইম যেটা কিন্তু ডিসকন্টিনিউ করা হয়েছে ইন দ্য ইয়ার অফ 1936 অলিম্পিকের পর থেকে। তো এটাও কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে, এটা হচ্ছে কি ডেমনস্ট্রেশন স্পোর্ট এখানেই হয়েছিল বেসিক্যালি, এবং এটা বেসিক্যালি 20th সেঞ্চুরি। এবং এই কাবাডি গেম বেসিক্যালি কিন্তু একটা স্ট্যান্ডার্ড টাইম তোমাদের বলি, যেটা বেসিক্যালি এই গেমে কোন কোন স্টেট পার্টিসিপেট করে থাকে। তাহলে যদি আমি অ্যাকর্ডিং টু স্টেটের কথা তোমাদেরকে বলে থাকি স্টুডেন্টস, সেই স্টেটটা কোনটা, একটা জিনিস তোমাদের একটু ভুল বলা হলো স্টুডেন্টস, বলে রাখি আমি তোমাদের বলেছি লাস্ট বারের জন্য নয়, এই অলিম্পিকে প্রথম ডেমনস্ট্রেশন মানে প্রথম স্টার্ট হয়েছিল কাবাডি অলিম্পিকে 1936 এবং যেটা এখনো পর্যন্ত পর প্রত্যেক অলিম্পিক গেমসে হচ্ছে। ঠিক আছে, এবং কিন্তু তার সঙ্গে তোমাদের যেহেতু একটু আগে ক্রিকেট নিয়ে আলোচনা করছিলাম, তো ক্রিকেটের ব্যাপারে তোমাদেরকে একটু বলে রাখি স্টুডেন্টস, ক্রিকেটে কিন্তু আমাদের অলিম্পিকে 1900 সালে অলিম্পিকে ফার্স্ট টাইম ক্রিকেট এবং লাস্ট টাইমের জন্য হয়েছিল, যেটা প্যারিস অলিম্পিকে, যে প্যারিসটা সামার অলিম্পিক আমরা বলে থাকি। এবং সেই প্যারিস অলিম্পিক স্টুডেন্টস মাথায় রাখতে হবে, আমাদের ফার্দার আমাদের ক্রিকেট আবার এই ইয়ার অর্থাৎ 2024 সালে অলিম্পিক গেমসে, যেটা কিন্তু প্যারিস ফ্রান্সে হতে চলেছে। কোথায় হতে চলেছে? প্যারিস ইন ফ্রান্স, যেখানে কিন্তু আমরা ক্রিকেটকে আমরা দেখতে পাবো। প্রায় অনেক দিনের গ্যাপের পরে আমাদের আবার কিন্তু ক্রিকেটটা স্টার্ট হতে চলেছে স্টুডেন্টস। তো এটা মাথায় রাখবে, একদম ক্লিয়ার। তাহলে ব্যাপারটা বোঝা গেল। তো যদি ভালো লাগে ডেফিনেটলি বলবে। আর তার সঙ্গে সঙ্গে এটাও বলবো, এই আমাদের কাবাডিতে যারা বেসিক্যালি যেসব স্টেট পার্টিসিপেট করে থাকে আমাদের মেনলি ইন্ডিয়ার মধ্যে, তাদের মধ্যে আমরা দু একটা স্টেটের নাম তোমাদের বলি। যেমন হরিয়ানা, অবশ্যই এটা আমাদের পড়তে হবে। হরিয়ানার নাম শুনলেই আমরা নীরাজ চোপড়ার নাম পাই, তোমরা প্রত্যেকেই জানো। হরিয়ানা রয়েছে। বিহারের আমরা ক্ষেত্রে পাই কাবাডিতে পার্টিসিপেট করে বা কিংবা পার্টিসিপেট করে হচ্ছে কর্ণাটকা, কেরালা এটসেট্রা। আবার বলছি কর্ণাটকা এবং কেরালা। তো এই সমস্ত স্টেটরা যারা কিন্তু বেসিক্যালি এই কাবাডিতে কিন্তু পার্টিসিপেট করে থাকে। তাহলে স্টুডেন্টস ব্যাপারটা তাহলে বোঝা গেল, ক্লিয়ার। তো এই জায়গাগুলো আমাদের অবশ্যই পড়তে হচ্ছে, যেগুলো কিন্তু কাবাডির জন্য ইম্পর্টেন্ট। এবার আমরা চলে আসবো পরবর্তী গেমসের দিকে, সেটা দেখছি তার নাম কি না রেসলিং, বা যাকে আমরা বলি কি না পেশওয়ানি বা রেসলিং। তো বলছে রেসলিং, অলদো দ্য রেসলিং দ্য বিলিভ দ্য কনভিক্টেড দ্য এনশিয়েন্ট গ্রিস রোমান এম্পায়ার, যেখান থেকে আমরা রেসলিং এর নাম পাই। দেয়ার দ্য কংক্রিট দ্য এভিডেন্স অফ দ্য স্পোর্টস অলসো দ্য কন্টেন্টেন্স ancient India. In fact, back then it was called the Malla Yoddha. তার মানে স্টুডেন্টস আমাদের এই একটা ইম্পর্টেন্ট লাইন অবশ্যই আমাদের পড়তে হবে, সেটা হচ্ছে কি না রেসলিংকে আমরা বলছি কিন্তু মাল্ল যোদ্ধা নামে যেটা বলছি, যেটা রেসলিং এর কিন্তু আরেকটি নাম, যেটাকে আমরা পেশওয়ানিও কিন্তু বলে থাকি। দেন কি বলছে স্টুডেন্টস, ইট ইজ বিলিভ দ্যাট দ্য পার্টিসিপেটেড লিস্ট অফ আর্লি না 5th millenniums BC, the fact there as the encyclopedia of the sports Mallapurna, that developed the 13th century, it was the modern wrestling the pursuer. তার মানে স্টুডেন্টস এখন এই গেমটি বর্তমানে কি হয়েছে, এটা মডার্ন পার্সুয়ার হিসেবে নাম হয়েছে, আমরা দেখতে পাচ্ছি। এবার স্টুডেন্টস কাবাডির কথা বলতে গেলে যে ব্যক্তির নাম আমাদের পড়তেই হয়, সেই ব্যক্তির নাম তোমরা অনেকেই হয়তো শুনতেও পারো বা কিংবা নাও শুনতে পারো, যেটা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো তোমাদেরকে সেটা বলি, অনেকে হয়তো জানো না। হ্যাঁ, একদমই তাই। সেই ব্যক্তিটির নাম অবশ্যই আমরা লিখবো, তার নাম কেডি যাদব। নাম হচ্ছে তার নাম কেডি যাদব। তো এই যে কেডি যাদবের কথা তোমাদের বলছি স্টুডেন্টস, এই কেডি যাদব একজন ইন্ডিয়ান প্রফেশনাল রেসলার, যিনি বেসিক্যালি কিন্তু জন্মেছিলেন হচ্ছেন 15 জানুয়ারি। কবে জন্মেছিলেন? 15 জানুয়ারি ইন দ্য ইয়ার অফ 1926। ঠিক আছে, এবং 1926-এ 15 জানুয়ারি জন্মেছিলেন, এবং এর জন্যই 15 জানুয়ারি একটি স্টেট, তার নাম হচ্ছে মহারাষ্ট্র। কোন স্টেট? তার নাম হচ্ছে মহারাষ্ট্র, যারা কিন্তু কি করে এদের স্টেট স্পোর্টস ডে সেলিব্রেট করে। কি করে? স্টেট স্পোর্টস ডে সেলিব্রেট করে। এবং এই যে স্টেট স্পোর্টস ডে সেলিব্রেট করছে, এটা কিন্তু ভেরি রিসেন্টলি স্টার্ট হয়েছে, যেটা কিন্তু আমাদের কোন স্টেট, তার নাম মহারাষ্ট্র করছে। ক্লিয়ার? তাহলে ব্যাপারটা বোঝা গেল একদম। এবং এই যে ব্যক্তি যার কথা বলছি, যিনি কিন্তু স্টুডেন্টস আমাদের 1952, আবার কি বলছি, নামটা হচ্ছে 1952 হেলেন্সকি সামার অলিম্পিক গেমস। কোথায় না হেলেন্সকি সামার অলিম্পিক গেমস
অলিম্পিক গেমস নিশ্চয়ই নাম শুনেছ। যে হেলেনস্কিটা বেসিক্যালি কোথায় অবস্থিত স্টুডেন্টস? এটা বেসিক্যালি ফিনল্যান্ডে অবস্থিত। কোথায় অবস্থিত? লিখে রাখবে ফিনল্যান্ডে অবস্থিত। যে ফিনল্যান্ডে স্টুডেন্টস মাথায় রাখতে হবে, যাকে কিন্তু আমরা ল্যান্ড অফ থাউজেন্ড লেগস বলে থাকি, সেখানে রেসলিংয়ে উনি হয়েছিলেন চ্যাম্পিয়ন। কি হয়েছিলেন? চ্যাম্পিয়ন হয়েছিলেন 54 কেজিতে। কত কেজিতে চ্যাম্পিয়ন হয়েছিলেন রেসলিংয়ে? 54 কেজি। তো এটাও আমাদের কিন্তু মাথায় রাখতে হবে, পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। ক্লিয়ার একদম। এবং 54 কেজিতে এই ব্যক্তিটি চ্যাম্পিয়নের জন্য ইনি পেয়েছিলেন কোন মেডেল? তো অবশ্যই লিখবে তার নাম ব্রোঞ্জ মেডেল পেয়েছিলেন। কোন মেডেল? তার নাম ব্রোঞ্জ মেডেল ইন্ডিভিজুয়ালি। ওকে, তাহলে ক্লিয়ার? তাহলে বুঝতে পারলে তো যে ব্যক্তির নাম, তার নাম কেডি যাদব। এবং কেডি যাদবকে আমরা কিন্তু নিকনেম হিসেবে বলে থাকি পকেট ডায়নামো। কি বলে থাকি? পকেট ডায়নামো। ওকে, তাহলে বোঝা গেল একদম। তাহলে স্টুডেন্টস ব্যাপারটা তোমরা প্রত্যেকেই বুঝতে পারছো, ক্লিয়ার? কারো কোনো ডাউট নেই? যদি কারো কোনো ডাউট থাকে বা যদি কোনো কোশ্চেন থাকে, তো ডেফিনেটলি তোমরা কিন্তু অবশ্যই আমাকে তোমরা বলবে। ওকে, ক্লিয়ার? তাহলে আমরা পরবর্তী নেক্সট গেমসের দিকে আমরা চলে আসি। চলো দেখে নিই কি রয়েছে। এবার আমরা নেক্সট গেমসে যাচ্ছি, তার নাম হচ্ছে ব্যাডমিন্টন। ব্যাডমিন্টন কি বলছি? ব্যাডমিন্টন although it had the origin of England, the India's modern from the badminton was the in block. The game is got the modern from Garcian city of Pune in 1860. এটা অবশ্যই পড়বে। দেন বলছি ফ্যাক্ট অফ দ্য ওয়াজ দ্য পপুলার নোজ দেন পূর্ণা। কি বলা হয়? পুনাটাকে আর একটা নাম হিসেবে বলে থাকে, ইজ প্লেড বাই দ্য ব্রিটিশারিজ। এটা মাথায় রাখবেন। অ্যাপার্ট ফ্রম দ্য স্পোর্টস লাইক খোখো, ক্যারাম, মার্শাল আর্ট ফ্রম লাইক অ্যাজ দ্য কালারিপাট্টু ইজ অলসো ফাউন্ড ইন ইন্ডিয়া। তো কালারিপাট্টু তোমরা প্রত্যেকে জানো, কালারিপাট্টুকে আমরা বেসিক্যালি কি বলে থাকি? না কালারিপাট্টুকে আমরা বেসিক্যালি যেটা বলি সেটা হচ্ছে কিন্তু কি না দ্য ওল্ডেস্ট মার্শাল আর্ট অফ ইন্ডিয়া। এটাও কিন্তু লিখে রাখবে। এটা কি বলা হয়? না ওল্ডেস্ট মার্শাল আর্ট অফ ইন্ডিয়া। ওকে, তাহলে স্টুডেন্টস ব্যাপারটা বোঝা গেল, ক্লিয়ার? এখান থেকে এই ধরনের প্রশ্ন কিন্তু আমাদের আসতে পারে। ওকে, তাহলে স্টুডেন্টস ব্যাপারটা প্রত্যেকেরই ক্লিয়ার। আমি সবার কমেন্ট একটু যদি তোমরা কমেন্ট করো খুব ভালো লাগে স্টুডেন্টস, কারণ তোমার কমেন্ট কিন্তু আমাদের কাছে খুব জরুরি। প্লিজ যত সম্ভব তোমাদের পারো একটু কমেন্ট করো। ঠিক আছে, ক্লিয়ার? এবার আমরা আসি এই যে ব্যাডমিন্টন। এই ব্যাডমিন্টন বলতে গেলে স্টুডেন্টস একটি ব্যক্তির নাম আমাদের পরে, একটি ব্যক্তির নাম যেটা খুবই ইম্পর্টেন্ট আমাদের কাছে, তার নাম হচ্ছে পিভি সিন্ধু। এবার এই যে পিভি সিন্ধু তোমরা প্রত্যেকেই জানো, ইনি কিন্তু একমাত্র ইন্ডিয়ান মহিলা পিভি সিন্ধু যিনি কিন্তু অলিম্পিকে ইন্ডিভিজুয়ালি দুবার মেডেল পেয়েছিলেন অ্যাজ আ ওমেন। এবং তিনি যে মেডেলটি পেয়েছিলেন স্টুডেন্ট, সেটা হচ্ছে একটা হচ্ছে কি নাম? একটা হচ্ছে সিলভার মেডেল, আবার হচ্ছে এটা সিলভার, আর একটা হচ্ছে ব্রোঞ্জ। ব্রোঞ্জ মেডেল এটা কিন্তু আমাদের কাছে দুটোই পড়তে হবে, তার কারণ সিলভার মেডেল তিনি পেয়েছিলেন 2016 রিও অলিম্পিক গেমস, রিওতে পেয়েছিলেন। আর ব্রোঞ্জ মেডেল পেয়েছিলেন ইনি 2020, যেটা কোভিডের জন্য নেক্সট পরের বছর অর্থাৎ 2021 সালে হয়েছিল, যিনি এটাতে পেয়েছিলেন স্টুডেন্টস কি না ব্রোঞ্জ মেডেল, এবং সেটা টোকিওতে হয়েছিল স্টুডেন্টস। তো এনার নাম আমরা সবসময় মাথায় রাখি, এটা পরীক্ষা আমাদের প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, এবং তার সঙ্গে সঙ্গে এই আমাদের অর্থাৎ এই যে আমাদের ব্যাডমিন্টন, এই ব্যাডমিন্টনকে কে বা কারা কন্ট্রোল করে যদি জিজ্ঞেস করি, তো যদি নেম অফ অর্গানাইজেশন নামে স্টুডেন্টস আমরা আসি, তার নাম হচ্ছে কিন্তু বিডব্লিউএফ। এই বিডব্লিউএফ যেটা তোমরা হয়তো অনেকে শুনে থাকবে, যার নাম হচ্ছে ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন। কারা করে থাকে? লিখবে ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন। তো স্টুডেন্টস প্রত্যেকে তোমরা বুঝতে পারলে, ক্লিয়ার একদম? বোঝা যাচ্ছে তো? একটু প্লিজ কমেন্ট করো, কিন্তু কারো কমেন্ট পাচ্ছি না স্টুডেন্ট, সবাই লাইক করছো দেখতে পাচ্ছি, খুব ভালো লাগছে। তবে একটু কমেন্ট করো, খুব ভালো লাগে। তো এই ওয়ার্ল্ড ব্যাডমিন্টন ফেডারেশন বিডব্লিউএফ, যেটা কিন্তু এস্টাবলিশমেন্ট হয়েছিল কবে? না এটা এস্টাবলিশমেন্ট হয়েছিল স্টুডেন্টস 5th জুলাই। কবে হয়েছিল? না হয়েছিল 5th জুলাইতে হয়েছিল এস্টাবলিশড। আর যদি ইয়ারের কথা জিজ্ঞেস করা হয় তাহলে হবে 1934। এটা মাথায় রাখবে। এবং এই ওয়ার্ল্ড ব্যাডমিন্টন ফেডারেশন যেটা বলছি, এর টোটাল হচ্ছে 194 জন মেম্বার রয়েছে, যে 194 জন মেম্বারের মধ্যে কিন্তু ইন্ডিয়াও একটা কিন্তু মেম্বার। তাহলে স্টুডেন্টস প্রত্যেকে বুঝতে পারলে, ক্লিয়ার আন্ডারস্টুড? কারো কোনো ডাউট নেই? যদি কারো ডাউট থাকে বলবে। আর যদি হেডকোয়ার্টারের কথা বলা হয় তাহলে হেডকোয়ার্টার অবশ্যই লিখবে, তার নাম কুয়ালালামপুর ইন মালয়েশিয়া। কোথায়? লিখবে কুয়ালালামপুর, যেটা কোথায় অবস্থিত? মালয়েশিয়াতে অবস্থিত, মালয়েশিয়া। তাহলে স্টুডেন্টস ব্যাপারটা বোঝা গেল, ক্লিয়ার একদম? তো এখানে থেকে প্রশ্ন আমাদের আসতে পারে। তাহলে ব্যাডমিন্টনের ব্যাপার আমরা বুঝতে পারলাম। চলে যাবো আমরা পরবর্তী নেক্সট গেমে, তার নাম হচ্ছে টেবিল টেনিস। টেবিল টেনিস স্টুডেন্টস তোমরা প্রত্যেকেই জানো, এই টেবিল টেনিস এটাও একটা টাইপ অফ পপুলার গেম অফ ইন্ডিয়া, পার্টিকুলারলি স্কুল অ্যান্ড কলেজ লেভেলে হয়ে থাকে। দ্য কুইক piece of the development skin of the make exciting the games of the play. The ultimate table tennis league the launch by in 2017 is the very important. তা যদি বলা আলটিমেট টেবিল টেনিস কবে লঞ্চ হয়েছিল? 2017 লঞ্চ হলো, অ্যান্ড বট দ্য ইন্টারনাল এক্সপোজার অফ দ্য পোর্টস ইন ইন্ডিয়া। একদম ক্লিয়ার? তাহলে ব্যাপারটা বুঝতে পারলে। ওকে, আর কি ইনফরমেশন আমরা এখান থেকে পাবো? আর যেটা পাবো যে
এই যে টেবিল টেনিসের কথা যেতে গেলে যে নামগুলো আমাদের সব থেকে আসে, যে নামগুলো কি পাচ্ছি না, শরৎ কমল, দ্য মাল্টিপল টাইম অফ প্লেয়ার চ্যাম্পিয়ন, এশিয়ান গেমস গোল্ড মেডালিস্ট, অ্যান্ড হ্যাজ দ্য ইন্সপায়ার্ড দ্য মেন ইয়ংস্টার টু টেক আপ দ্য টেবিল টেনিস, will improve the facilities of the coaching, Indian talent pool, and only set up the expand their sports and popularity. তার মানে স্টুডেন্টস আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, টেবিল টেনিস পড়তে গেলে যে নামটা আমার সবার আগে আসতে পারে সেটা কিন্তু হচ্ছে শরৎ কমল। ঠিক আছে, তাহলে ক্লিয়ার, তাহলে ব্যাপারটা বোঝা গেল স্টুডেন্টস, আন্ডারস্টুড। এবার যেটা আমরা আসবো সেটা হচ্ছে আইটিএফ। এই যে আইটিএফ, যেটা আমাদের জানতেই হবে যে আইটিএফ অর্গানাইজেশন, যেটা কিন্তু বেসিক্যালি আমাদের একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন আইটিএফ, যেটাকে আমরা বলি ইন্টারন্যাশনাল টেনিস ফেডারেশন। কি বলে থাকি, তো লিখবে এটাকে আমরা বলে থাকি ইন্টারন্যাশনাল, কি বলে থাকি ইন্টারন্যাশনাল টেনিস ফেডারেশন, যারা কিন্তু বেসিক্যালি শুধু টেনিস নয়, এই ফেডারেশনটা কিন্তু অবশ্যই কিন্তু মাথায় রাখতে হবে টেবিল টেনিস মানে অল টেনিসটাকেই কিন্তু বেসিক্যালি এরা কন্ট্রোল করে থাকে। এটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট, এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। ক্লিয়ার, তো এটা অবশ্যই আমরা পড়ছি, এবং এটা যদি বলা হয় কত সালে এস্টাবলিশমেন্ট হয়েছিল, তো ডেফিনেটলি আমরা আলোচনা করবো, সেটা হচ্ছে 1913-এ। তাহলে স্টুডেন্টস ক্লিয়ার, প্রত্যেকে বোঝা গেল। তো এই জায়গাগুলো কিন্তু অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে এবং তার সাথে সাথে পড়তে হবে। ক্লিয়ার, তাহলে আমরা পরবর্তী কোশ্চেনের দিকে মুভ করতে পারি। চলো দেখে নিই নেক্সট কি আছে। এবার যেটা আমরা যাচ্ছি সেটা হচ্ছে অ্যাথলেটিক্স। বলতে অ্যাথলেটিক্স ফাউন্ডেড দ্য ভেরিয়াস স্পোর্টিং ইভেন্ট অ্যান্ড দ্য ইন্টিগ্রাল পার্ট অফ দ্য ইন্ডিয়া স্পোর্টিং heritage and the coaches of the previous number of champion records holder of Asian Games and medals all over the years. বলছে মিল্কা সিং, দ্য নিকনেম দ্য ফ্লাইং শিক, এটা খুব পরীক্ষা আসে। দ্য রিমাইন্ডার টু সেলিব্রেট দ্য মোস্ট অ্যাথলিট নোন অ্যাজ ইজ দ্য ফেক ডিউরিং দ্য 1950 and early 1960. India hosts the several athletics competition including the Federation Cup and also the National Athletics Championship, যেটা কিন্তু আমরা অ্যাথলেটিক্সের মধ্যে পাই। এবং শুধু অ্যাথলেটিক্সের মধ্যে মিল্কা সিং এর নাম আমরা পাবো না, তার সঙ্গে সঙ্গে পাবো হচ্ছে আরেকটি ব্যক্তি যাকে বলি দ্য গোল্ডেন গার্ল অফ ইন্ডিয়া। দ্য গোল্ডেন গার্ল আমরা কাকে বলে থাকি না, গোল্ডেন গার্ল আমরা বলে থাকি যে ব্যক্তিকে, তার নাম হচ্ছে পিটি ঊষা। এই যে পিটি ঊষা, যেটা আমাদের মাথায় রাখতে হবে, পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, যাকে আমরা উদানপরি বলে থাকি, যাকে আমরা বলে থাকি স্টুডেন্টস হচ্ছে কি না পেরোনি এক্সপ্রেস, তিনিও কিন্তু ফেমাস ফর অ্যাথলেটিক্স, যিনি মহিলাদের ক্ষেত্রে। ওকে, তাহলে বিষয়টা বোঝা গেল, ক্লিয়ার স্টুডেন্টস একদম। আর কি পেতে পারি, এই ধরো আমাদের মিল্কা সিং, যার কিন্তু লেখা একটি অটোবায়োগ্রাফি রয়েছে, যেটা পরীক্ষা আসতে পারে, সেটা হচ্ছে কি না, অবশ্যই লিখবে তার নাম হচ্ছে দ্য রেস অফ মাই লাইফ। বইটার নাম হচ্ছে দ্য রেস অফ মাই লাইফ। এটা কিন্তু ইজ আ ভেরি ইম্পর্টেন্ট বুক, যেটা কিন্তু মাথায় রাখতে হবে। ক্লিয়ার, বোঝা গেল। অ্যান্ড এর সাথে সাথে আমরা একটা জিনিস মাথায় রাখবো, সেটা হচ্ছে এই যে গোল্ডেন গার্ল অর্থাৎ পিটি ঊষা, যদি বলা হয় এর অটোবায়োগ্রাফির নাম কি, তাহলে হবে কিন্তু সেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যার নাম হচ্ছে দ্য গোল্ডেন গার্ল। এই নামটাই হচ্ছে আমাদের কাছে ইম্পর্টেন্ট। তাহলে স্টুডেন্টস ব্যাপারটা বোঝা গেল, ক্লিয়ার একদম, ক্লিয়ার তো, বোঝা গেল তো। তাহলে আমরা পরবর্তী ইনফরমেশনের দিকে চলে আসি। চলো দেখি নেক্সট কোশ্চেন, আমাদের নেক্সট গেমস আমাদের কি রয়েছে, তার নাম ফিল্ড হকি। চলো ফিল্ড হকি। তো ফিল্ড হকি বেসিক্যালি আমাদের ইনিশিয়ালি আমরা বলছি এটাকে আমাদের ন্যাশনাল গেম অফ ইন্ডিয়া, বাট একটা জিনিস তোমাদেরকে বলে রাখি, আমাদের যদি গুগলে গিয়ে আমরা সার্চ করি যে হোয়াট ইজ দ্য ন্যাশনাল গেম অফ ইন্ডিয়া, তাহলে কিন্তু স্টুডেন্টস তোমাদের বলবো, সেক্ষেত্রে আমরা কোনো কিন্তু পার্টিকুলার কোনো রেসপন্স কিন্তু পাবো না। তো এটা আমাদের মাথায় রাখতে ফিল্ড হকি, যে হকি ইজ রিগার্ডেড দ্য ন্যাশনাল স্পোর্টস ইন ইন্ডিয়া বিকজ is one of the oldest sports and the Indian Hockey Federation approved in 1925. The Indian game international hockey tour of the New Zealand and won the 18 and 21 games. And next part কি বলছে, the 3 times of Olympic gold medals legendary hockey player মেজর ধ্যানচাঁদ, যার জন্য আমরা প্রত্যেকটা বছর 9th অগস্ট কি সেলিব্রেট করি না, ন্যাশনাল স্পোর্টস ডে। কি সেলিব্রেট করি, লিখবে ন্যাশনাল স্পোর্টস ডে, যেটা আমরা সেলিব্রেট করে থাকি প্রত্যেকটা বছর, এবং সেটা হচ্ছে মাথায় রাখতে হবে কোন দিন, সেটা হচ্ছে 29th অগস্ট। ওকে, এটা কিন্তু মাথায় রাখবে এভরি ইয়ার। এবং এই ব্যক্তির নামে আমাদের যেমন অর্থাৎ খেলরত্ন পুরস্কার রয়েছে, যেটা আমরা হাইয়েস্ট স্পোর্টস অ্যাওয়ার্ড ইন্ডিয়া বলি, এবং এই ব্যক্তির নামেই রয়েছে আরেকটি, তার নাম ধ্যানচাঁদ অ্যাওয়ার্ড, যেটাকে আমরা কি বলে থাকি না, যেটাকে আমরা লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড অফ স্পোর্টস বলি। তো এই অ্যাওয়ার্ডটা 2002 সালে কিন্তু বেসিক্যালি স্টার্ট হয়েছিল। কত সালে, 2002 সালে। ক্লিয়ার, তাহলে ব্যাপারটা বোঝা গেল, আন্ডারস্টুড। এবং তার সঙ্গে দেখে নাও তোমরা, আমাদের এখনো পর্যন্ত ইন্ডিয়ার হকি টিম অলিম্পিকে 8 টাইমস, আবার বলছি 8 টাইমস গোল্ড মেডেল পেয়েছে, যার মধ্যে এইগুলো কিন্তু আমাদের ভেন্যুগুলো দেওয়া রয়েছে, যেগুলো আমাদের পড়তে হবে স্টুডেন্টস। ওকে, ক্লিয়ার, তাহলে ব্যাপারটা বোঝা গেল, আন্ডারস্টুড। চলে যাবো আমরা নেক্সট পরেরটায়। এবার যেটা আসছি সেটা হচ্ছে আমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তার নাম স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া বা সাই। তো মেনলি আমাদের যে স্পোর্টস ইন্ডিয়াতে বেসিক্যালি যারা কন্ট্রোল করে, সেটা হচ্ছে কিন্তু মিনিস্ট্রি অফ স্পোর্টস অ্যান্ড ইউথ অ্যাফেয়ার্স। কারা করে, মিনিস্ট্রি অফ স্পোর্টস অ্যান্ড ইউথ অ্যাফেয়ার্স। তো এটা অবশ্যই লিখবে মিনিস্ট্রি অফ স্পোর্টস
যার কিন্তু বর্তমানে রেসপন্সিবল মিনিস্টার্সকে না রেসপন্সিবল মিনিস্টার হচ্ছে অনুরাগ সিং ঠাকুর, তার আন্ডারেই এই বেসিক্যালি কাজ করে সাই, যাকে আমরা স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া বলে থাকি। তো কি বলছে, স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া সাই ওয়াজ সেট আপ ইন 1984, was forwarded the 11th Asian Games of New Delhi 1982 in Department of the Sports. The size was ensured the two twins and objective the promoting the sporting excellence and the Indian national level. And SAI was the very important point, এটা আমাদের মাথায় রাখতে হবে। SAI was set up in Society of Registered by the Act of 1860, কত সালে না 1860 অ্যাক্ট অনুসারে SAI ফাউন্ড হয়েছিল। দেন বলছে SAI was played a significant shape in India sports development, providing the training, ethics, athletics as the same time of operating number of schemes and identification and the development young talent, যারা বেসিক্যালি আমাদের ইয়ং ট্যালেন্ট রয়েছে তাদেরকে মেনলি ফোকাস করা কাজ হচ্ছে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া, যার কিন্তু বেসিক্যালি হেডকোয়ার্টার নিউ দিল্লিতে অবস্থিত। কোথায়? নিউ দিল্লিতে, মাথায় রাখবে। And কি বলছে, the scheme is belongs to implement the is talenting the SAI and the separate of this the country, and very recently the physical education is also included the SAI. তো এটা আমাদের পড়তে হবে, এবং তার সঙ্গে আরেকটা ইনফরমেশন তোমাদেরকে বলবো স্টুডেন্টস, যেটা আমাদের এক্সামসের জন্য অবশ্যই ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে কি না, সেটা হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট যেটা বলবো, যে রিসেন্টলি তোমরা প্রত্যেকে হয়তো নাম শুনেছো খেলো ইন্ডিয়া গেমস। আবার বলছি, তো লিখবো আমরা খেলো ইন্ডিয়া গেমস। যে খেলো ইন্ডিয়া গেমস তোমাদেরকে বলবো আমাদের কিন্তু বেশ কতগুলি ভার্সনে হয়ে থাকে, যেমন খেলো ইন্ডিয়া গেমস ইউথ গেমস আমরা পাই, খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেম পাই, এমনি নর্মাল খেলো ইন্ডিয়া গেমস পাই। তো এই খেলো ইন্ডিয়া গেমসকেও বেসিক্যালি কিন্তু মানে প্রমোট করে কে, সেটা হচ্ছে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া বা সাই। যে সাই হচ্ছে একটা স্ট্যাটুটরি বডি বা অর্গানাইজেশন বডি তোমরা বলতে পারো, যেটা স্পোর্টসকে ডিরেক্টলি কন্ট্রোল করে, যার বর্তমানে রেসপন্সিবল যিনি রয়েছেন অ্যাজ এ প্রেসিডেন্ট, কে রয়েছেন? প্রেসিডেন্ট কিসের না সাইয়ের, তার নাম হচ্ছে কে না লিখবে হচ্ছে অনুরাগ সিং ঠাকুর। এটা কিন্তু আমাদের আসবে, লিখবে অনুরাগ সিং ঠাকুর। তাহলে স্টুডেন্টস তোমরা প্রত্যেকেই বুঝতে পারলে ক্লিয়ার, এইগুলো কিন্তু আমাদের এক্সামসের জন্য জরুরি। ওকে, তো চলে যাবো নেক্সট পরেরটাই। এবার আমরা একটু ফ্যাক্ট অফ পোস্টের দিকে আসি। ইন্ডিয়া অ্যাজ এ হোস্ট কিসের ক্ষেত্রে করেছিল? তো দেখো আমরা কিছু ইনফরমেশন পাবো এখান থেকে, যেটা আমরা একটু বুলেট আকারে পাচ্ছি। বলছে ইন্ডিয়া hosted the coast the several international sports event including 1951 and 92 এশিয়ান গেমস। এশিয়ান গেমসে ইন্ডিয়া কিন্তু সব গেমসে হোস্ট করেছিল। দেন আমরা পাচ্ছি এই 1987, 96, 2011 ইন্ডিয়া ক্রিকেট ওয়ার্ল্ড কাপ, যেটা কিন্তু ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ 87, 2007 আমরা জানি প্রত্যেকে। এবং তার সঙ্গে সঙ্গে আরেকটি ইনফরমেশন দেবো আমরা, 87 ঠিক নয়, এটা একটা ইনফরমেশনের একটু ভুল আছে। এটা হবে কি হবে 1983, একটা হবে 19 নয়, এটা হবে হচ্ছে 2011, এবং আরেকটি হবে স্টুডেন্টস তার নাম হচ্ছে 2007। এই তিনবার ইন্ডিয়ান টিম কিন্তু আমাদের কি হয়েছিল না, আমাদের চ্যাম্পিয়ন হয়েছিল কিসে, সেটা হচ্ছে কিন্তু কিসে চ্যাম্পিয়ন হয়েছিল না আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপে। ওকে, দেন বলছি 2003 হয়েছে আফ্রো এশিয়ান গেমস, 2010 হকি ওয়ার্ল্ড কাপ এটা হয়েছিল, অ্যান্ড অলসো কমনওয়েলথ গেমস হোস্ট করেছিল কে, ইন্ডিয়া। তো এই লাইনগুলো আমাদের অবশ্যই দেখতে হবে। অ্যান্ড আইপিএল প্রিমিয়ার লিগ, যেটা কিন্তু 2008 সালে, এটাও মেনলি সুপার লিগ ফুটবল 2014, যেটাও ইন্ডিয়া হোস্ট করেছিল, এই জায়গাটা আমাদের পড়তে হবে। মেজর ইন্টারন্যাশনাল ইভেন্ট অফ দ্য ইনক্লুড দ্য চেন্নাই দ্য মাস্টার ইন গলফ, যেটাকেও হোস্ট করেছিল কে, সেটা হচ্ছে ইন্ডিয়া, মাথায় রাখবে। এবং তার সঙ্গে সঙ্গে ফিফা আন্ডার 17 ওয়ার্ল্ড কাপ 2017 প্রথম ইন্ডিয়াতে হয়েছিল, সেটাও ইন্ডিয়াতে হোস্ট হয়েছিল। এবং তার সঙ্গে 2011 থেকে 13 তার নাম হচ্ছে ফর্মুলা গ্র্যান্ড পিক্স 1 রেস, যেটা আমাদের বুদ্ধা ইন্টারন্যাশনাল সার্কিট, যেটা নয়ডাতে অবস্থিত, সেটাও কিন্তু বেসিক্যালি ইন্ডিয়াই হোস্ট করেছিল স্টুডেন্টস। তো এই জায়গাগুলো আমাদের পড়তে হচ্ছে। এবং তার সঙ্গে সঙ্গে ইন্ডিয়াতে ভেরি রিসেন্টলি তোমাদের বলে রাখি মোটো জিপি রেস, আবার বলছি মোটো জিপি রেসটাও স্টার্ট হয়েছে, এবং সেই রেসটা হয়েছে যেখানে, সেটা হচ্ছে কিন্তু তার নাম উত্তরপ্রদেশ। তাহলে যদি বলা হয় প্রথম কোথায় হয়েছে, ইউপিতে স্টার্ট হয়েছে মোটো জিপি রেস। তো স্টুডেন্টস আশা করি তোমরা প্রত্যেকেই বুঝতে পারলে যে কোন জায়গাগুলো এখানে ইম্পর্টেন্ট, একদম ক্লিয়ার। আর এর সাথে সাথে তোমাদেরকে আর যেটা ডিসকাস চলে যাবো পরেরটায়, ফ্যাক্ট অফ স্পোর্টস। ফ্যাক্ট অফ স্পোর্টসের মধ্যে আরও কিছু রয়েছে। 1951-62 গ্লোরিয়াস টিম অফ দ্য ইয়ার। 52তে কেডি যাদব, যার নামটা পাই। 60তে পাই হচ্ছে মিলখা সিং, যিনি 400 মিটার রেসে ব্রোঞ্জ মেডেল পেয়েছিলেন, মিলখা সিং। 60তে রামানাথ রামাকৃষ্ণা, যিনি টেনিস র্যাঙ্কিং এসেছিলেন। 75-এ হকি মালয়েশিয়াতে ইন্ট্রোডিউস করেছিল। তো এই ইভেন্টগুলো রাখতে হবে। প্রকাশ পাড়ুকোন ইন দ্য অল ব্যাডমিন্টন টাইটেল চ্যাম্পিয়ন হয়েছিল 1980-তে, যিনি প্রকাশ পাড়ুকোন ফাদার অফ হচ্ছে দীপিকা পাড়ুকোন, যিনি এখানে আমরা প্রত্যেকে বলি। এবং তার সঙ্গে 82-তে আমরা ইন্ডিয়ান গলফার স্টার এশিয়ান গেমস জয়েন করেছিল। অ্যান্ড 83 কি ভিক্টোরি অফ দ্য ক্রিকেট ওয়ার্ল্ড কাপ, যে সময় আমরা দেখেছি প্রত্যেকে যে আমাদের শেষময় ক্যাপ্টেন যিনি ছিলেন তার নাম কপিল দেব, যাকে আমরা হরিয়ানা হ্যারিকেন বলে থাকি। কি বলে থাকি? হরিয়ানা হ্যারিকেন, যিনি কিন্তু এখানে চ্যাম্পিয়ন হয়েছিল ক্রিকেটে। তো স্টুডেন্টস আশা করি তোমরা প্রত্যেকেই বুঝতে পারলে ক্লিয়ার, যার লেখা একটি বুক বা অটোবায়োগ্রাফি রয়েছে, তাকে বলে দ্য স্ট্রেট ফ্রম মাই হার্ট, সেটাতে উনি হয়েছিলেন চ্যাম্পিয়ন।
তো স্টুডেন্টস আশা করি প্রত্যেকেই ক্লিয়ার, তাহলে এখানগুলো আমাদের প্রশ্ন হিসেবে কিন্তু করতে পারে। ওকে, চলে যাবো নেক্সট পরেরটায়। দেখতে পাচ্ছি 86 পিটি উষা ভিক্টরি অফ এশিয়ান গেমস, অলমোস্ট দ্য লিয়েন্ডার পেস অ্যান্ড মহেশ ভূপতি, যে অ্যামেজিং যেটা আমাদের গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়নশিপে করেছিল। কর্ণমালেশ্বরী পারফর্ম দ্য অলিম্পিক গেমস, যে নাকি ওনাকে ওয়েট লিফটিংয়ে 69 কেজিতে কি দেওয়া হয়েছিল আমাদের, কোন মেডেল না, দেওয়া হয়েছিল ব্রোঞ্জ মেডেল। কাকে? কর্ণমালেশ্বরী, যিনি কিন্তু বর্তমানে আর বেঁচে নেই, মারা গেছেন। তো এটাও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। ক্লিয়ার? আন্ডারস্টুড? 2000 সাল দেখতে পাচ্ছি বিশ্বনাথন ওয়ার্ল্ড চেস চ্যাম্পিয়নশিপ হয়েছিল। 2004-এ আনবেটেন দ্য কাবাডি ফার্স্ট কাবাডি ওয়ার্ল্ড কাপ স্টার্ট হয়েছিল। এবং 2004 সালে আরেকজন রাজবীর সিং রাঠোর, যিনি সিলভার মেডেল পেয়েছিলেন অলিম্পিক গেমসে। স্টুডেন্টস, তো এইগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। তার সঙ্গে সঙ্গে অভিনব বৃন্দা, এটাও আমরা ইন্ট্রোডিউস করাবো, যিনি 2008 সালের যিনি বেজিং সামার অলিম্পিক গেমস, এবং তার সঙ্গে নীরজ চোপড়া 2020 সালে টোকিও সামার অলিম্পিক গেমসে দুজনেই ইন্ডিভিজুয়ালি আমাদের ডিফারেন্ট ইভেন্টে পেয়েছিল গোল্ড মেডেল অলিম্পিক গেমসে। এবং এই গোল্ড মেডেল কিন্তু এর আগে অলিম্পিক্সে কিন্তু আর আসেনি, এই দুজনেই পেয়েছিল। তো স্টুডেন্টস প্রত্যেকেই তোমরা বুঝতে পারলে, ক্লিয়ার? এগুলো আমাদের পড়তে হবে। চলে যাবো নেক্সট আমরা। 2009 Saina Nehwal becomes the first Indian woman to win the Super Series tournament, and 2012 Sachin Tendulkar 100th century and retirement, যিনি 2014 সালে পেয়েছিলেন স্টুডেন্টস কি, তার নাম ভারত রত্ন সম্মান। যে ভারত রত্ন সম্মান তোমরা পিকচারে দেখতেই পাচ্ছ। ফরমার আমাদের প্রণব মুখার্জি আমাদের প্রেসিডেন্ট ছিলেন, যিনি পুরস্কার দিয়েছিলেন, এবং প্রণব মুখার্জি নিজেও ভারত রত্ন সম্মান পেয়েছিলেন কোন সালে? উনি পেয়েছিলেন 2019 সালে। তো স্টুডেন্টস আমরা স্পোর্টসের সম্বন্ধে অনেক কিছু ইনফরমেশন পেলাম, আশা করি তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো। ক্লিয়ার? আশা করি কোনো জায়গায় কারোর বুঝতে কোনো সমস্যা নেই বা ডাউট নেই একদম। এবং চলে যাবো আমরা কিছু কোশ্চেনে, যেগুলো আমাদের বলেছিলাম এমসিকিউ কোশ্চেন থাকবে। টোটাল আমাদের 10টি এমসিকিউ কোশ্চেন থাকবে, যেটা আমরা এখানে একটু আলোচনা করে নেব। ওকে, তো বলছে হোয়েন ওয়াজ দ্য ফার্স্ট ওয়ার্ল্ড কাপ ফুটবল ওয়াজ হেল্ড? তো 1 নম্বর কোশ্চেন। তো এর ক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হবে অপশন ডি, 1930 প্রথম ওয়ার্ল্ড কাপ, যেখানে চ্যাম্পিয়ন হয়েছিল উরুগুয়ে। কে চ্যাম্পিয়ন হয়েছিল? উরুগুয়ে, এটা মাথায় রাখতে হবে। ক্লিয়ার? Next বলছে স্টুডেন্টস, ইজ এ ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন নাম্বার 2, ইন হুইচ ইয়ার ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি ওয়াজ ফর্মড? তো ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি কবে ফর্ম হয়েছিল? তো যদি জিজ্ঞেস করে কেউ কি বলতে পারবে? বলো। আমি কারো কমেন্ট পাচ্ছি না, এটা খুব খারাপ লাগছে, যদি কমেন্ট করো। আবার বলছি প্লিজ একটু কমেন্ট করো। এনি আইডিয়া? নো। ইন হুইচ ইয়ার দ্য ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি ওয়াজ ফর্মড? কোনো অ্যান্সার পাচ্ছি না কেন? প্লিজ একটু কমেন্ট করো না। আচ্ছা, ওকে ফাইন। তো ঠিক আছে, ডোন্ট ওয়ারি। তো এটা হবে অপশন বি, 1894, সেটা হচ্ছে 23 জুন ফর্মড হয়েছিল, এবং এই দিনই আমরা পালন করি আমরা অলিম্পিক ডে অলসো। ক্লিয়ার? ওকে, নেক্সট কোশ্চেন বলছে গ্রিন অলিম্পিক ডেভেলপ ইন, এটা ইজ এ ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, কে বলতে পারবে দেখি। ইন when was the concept the green olympic developed and put into the practice? Any idea? কেউ কি উত্তর জানো? নো আইডিয়া। তো ইটস আ ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তো প্র্যাকটিস, এটা বেসিক্যালি ইজ ইম্পর্টেন্ট, সেটা বেসিক্যালি গ্রিন অলিম্পিক তোমাদের বলছে আওয়ার কন ফিউচার, এটা বেসিক্যালি হচ্ছে 1970 সময় এটা এমার্জ হয়েছিল, ঠিক কথাই, কিন্তু ফাইনালি এটা হয়েছিল কিন্তু অপশন এ 2008। ওকে, ক্লিয়ার? চলে যাবে নেক্সট কোশ্চেন। আচ্ছা, গ্রিন অলিম্পিকের কোশ্চেনটা দুবার এসে গেছে। নেক্সট কোশ্চেন 5, হুইচ কান্ট্রি দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ টাইটেলস উবের কাপ চ্যাম্পিয়ন? উবের কাপ চ্যাম্পিয়ন ম্যাক্সিমাম কে? তো ডেফিনেটলি চ্যাম্পিয়ন টিম হচ্ছে অপশন সি, ইন্দোনেশিয়া, মাথায় রাখতে হবে। ইন হুইচ কান্ট্রি উইন্টার অলিম্পিক ওয়াজ হেল্ড ফার্স্ট? এটা হবে ফ্রান্স উইন্টার অলিম্পিক, যেটা কিন্তু 1924 সালে হয়েছিল হোস্ট প্রথম উইন্টার অলিম্পিক গেমস, মাথায় রাখবে। নেক্সট বলছে ইন হুইচ ইয়ার ফিফা ওমেন্স ওয়ার্ল্ড কাপ ওয়াজ হেল্ড? ওমেন ওয়ার্ল্ড কাপ হেল্ড হয়েছে ইন দ্য ইয়ার অফ, কত সালে? না, এটা হয়েছে ইন দ্য ইয়ার অফ 1991, প্রথম আমাদের ফিফা ওমেন ওয়ার্ল্ড কাপ স্টার্ট হয়েছে। ওকে, চলে যাবো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 8, ইজ এ ভেরি ইম্পর্টেন্ট, হুইচ সিটিজ হোস্ট দ্য খেলো ইন্ডিয়া দুস্কাদম টুর্নামেন্ট? এটা হচ্ছে অপশন এ, নিউ দিল্লি, যেখানে কিন্তু প্রথম খেলো ইন্ডিয়া গেমসটা স্টার্ট হয়েছে। ওকে, নেক্সট চলে যাবো কোয়েশ্চেন নাম্বার 9, ইজ এ ভেরি ইম্পর্টেন্ট, হুইচ ইজ দ্য অনলি ক্রিকেট টিম অ্যাজ আইসিসি টাইটেল 3 ফরম্যাটস? এটা হচ্ছে কোনটা? না, অপশন, এটা হচ্ছে অস্ট্রেলিয়া হবে কারেক্ট। অ্যান্ড ফাইনাল কোয়েশ্চেন, in which football team appearance in the first ever Olympic in? সেটা উত্তর হবে 1948, যেটা হচ্ছে লন্ডন সামার অলিম্পিক গেমস। ওকে, তো ক্লিয়ার? তো চলো আজকের জন্য ক্লাস আমরা এখানেই কমপ্লিট করলাম। আশা করি তোমাদের স্পোর্টসের ক্লাস ভীষণই ভালো লেগেছে। আশা করি অমিত স্যারের ব্যাপারে তোমরা বুঝতে পেরেছো। আমরা আবার পরের দিন হাজির হবো ঠিক টাইমে, ঠিক রাত 8টার সময় আমরা আবার হাজির হবো আমাদের নতুন টপিক নিয়ে। ঠিক আছে, চলো প্রত্যেকেই ভালো থাকো।